নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। অ্যাকচুয়ালি এই এপিসোডটা বানাতে গিয়ে আমার কোথাও একটু দুঃখও লাগছে, আবার একটু অবাকও লাগছে। কোথাও আমরা তরুণ মজুমদার সিনেমা দেখে বড় হয়েছি। আমি ঋত্বিক ঘটকের সিনেমা খুব বেশি দেখিনি, বা আমি সত্যজিৎ রায়ের সিনেমা বেশ কিছু সিনেমা দেখেছি। আমি আরও যে সমস্ত বড় বড় পরিচালকরা আছে সবার সিনেমা এখনও সেইভাবে দেখে উঠতে পারিনি। সত্যি কথা বলতে কি, অত বড় মানুষ এখনও হতে পারিনি, বাট আমি চেষ্টা করি যদি সময় পাই। আমার সময় খুব কম হাতে। আমাদের বাংলা সিনেমা নিয়ে একটা গর্ব ছিল সবসময়। আমাদের বাংলা সিনেমার অন্য 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 আমাদের বাংলা সিনেমাকে নিয়ে অন্যান্য ভাষায় রিমেক করা হতো একটা সময়। বাংলা সিনেমার একটা মান ছিল একটা আলাদা কোথাও। একটা সময়ের পরে আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আমি দু চার কথা বলবো, খুব বেশি ভিডিওটা আমি বড় করব না। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা প্লিজ থাম্বনেল দেখে নেগেটিভ কথা বলবেন না, কমেন্টস করবেন না। ভিডিওটা প্লিজ দেখার অনুরোধ রইল। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমি এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যে মানুষটা কিন্তু ইন্ডাস্ট্রিতে সেই সময় আর কাজ ছিল না, সেই সময় আর বাংলা সিনেমা ওয়ার্ক করছিল না। সেই মানুষটা কিন্তু কোথাও, আমি প্রচুর ভিডিওতে বলে থাকি, এই মানুষটা কিন্তু অনেক মানুষের অন্নসংস্থানের জায়গা করে দিয়েছিল। ইন্ডাস্ট্রির প্রচুর কলাকুশলীরা কাজ পেয়েছিল। অনেক সিনেমা প্রেমীরা সিনেমা হলে লাইন দিয়ে সিনেমার টিকিট কেটে বক্স অফিস মাতিয়ে দিয়েছিল, সিনেমা দেখেছিল, পাবলিকের মন জয় করেছিল। এই মানুষটার নাম হচ্ছে অঞ্জন চৌধুরী। আমি অঞ্জন চৌধুরীকে নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি। অঞ্জন চৌধুরীর একজন অ্যাসিস্ট্যান্ট, ছায়াসঙ্গী বলা যেতে পারে, তার সাথে আমার খুব ব্যক্তিগত খুব ভালো যোগাযোগ। অঞ্জনবাবুর সম্বন্ধে আমি অনেক কিছু তার মুখ থেকে শুনেছি, সেই সব বিষয় নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। তো মেন আলোচ্য বিষয় হচ্ছে অঞ্জনবাবু কি টুকতেন, যেটা আপনারা থাম্বনেল দেখেছেন, দিয়ে ডট 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 দিয়েছি। একটা সিনেমা এসেছিল 94-এ, 1994 সালে। সিনেমার নাম ছিল সুভাষ সেন পরিচালিত গীত সঙ্গীত। এই সিনেমার প্লট, গল্প আমার খুব ভাল লাগে। একটা শিল্পপতি বাবার ছেলে, তার জীবন নিজের মতো করে কাটানোর একটা কোথাও, শিল্পপতির একটা বাবার ছেলে, বাবার মতো সে ওই অফিস কাছারি করা তার পছন্দ নয়। সে নিজের চেষ্টায় কিছু করতে চাইছে, গান বাজনা ভালোবাসে। বাবার সাথে তার মতের মিল হচ্ছে না, রেগুলার কিছু না কিছু মানে বাবার সাথে তার একটা ঝামেলা চলছে। তারপরে সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বাবার সাথে অশান্তি করে। এই হচ্ছে গীত সঙ্গীতের গল্প। পরিচালক আমি বললাম যে সুভাষ সেন ছিলেন অঞ্জন চৌধুরীর টিমেরই একজন, পরে উনি ডিরেক্টর হিসেবে অনেক সিনেমা করেছেন আর কি। তো এই হচ্ছে মেন গল্প। এবং গীত সঙ্গীতের মিউজিক ডিরেক্টর ছিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়। অসাধারণ একজন, মানে কি বলবো, প্রতিভাবান একজন মিউজিক ডিরেক্টর। এবং দারুণ দারুণ সিনেমাতে উনি মিউজিক দিয়েছেন। এবং ওনার মিউজিক্যাল বেশ কিছু সিনেমা আছে যেগুলো সত্যি মিউজিক মানে সোনা ফলেছে, খুব ভালো ভালো গান। আমি গীত সঙ্গীতকে নিয়েই বলবো যদিও আজকে। আমার তো গীত সঙ্গীতের একটা গান তো খুব ভালো লাগে, যে গানটা হচ্ছে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে মা তোমায় মনে পড়ে। হ্যাঁ, তো এই গানটা কিন্তু আমার খুব পছন্দের একটা গান, এবং টাইটেল সংটা আমার খুব ভালো লাগে এবং নাড়া দেয় কোথাও। কথাগুলো কিন্তু খুব ভালো, খুব সুন্দর। তো যাই হোক, গীত সঙ্গীত সিনেমাটা কিন্তু খুব হিট হয়েছিল। অঞ্জনবাবুর দুজন মেয়েই এই সিনেমাতে ছিলেন হিরোইন, রীনা চৌধুরী এবং চুমকি চৌধুরী। এবং চট্টোপাধ্যায়ের ক্যারিয়ারে সোলো হিরো হিসেবে কিন্তু তিনি অনেক অনেক সিনেমা করেছেন। প্রায় 18-19খানা সিনেমাতে সে সোলো হিরো হিসেবে, নায়ক হিসেবে কাজ করেছেন। কোনো সিনেমায় কিন্তু লাভের মুখ দেখেনি, মাইলেজ পায়নি, সুপারহিট হয়নি। একমাত্র গীত সঙ্গীত পরের বছরই রিলিজ করেছিল সুজন সখী। এই অভিষেকের ক্যারিয়ারে দুটো সিনেমাই শুধুমাত্র সোলো হিরো হিসেবে, কিন্তু দুটো সিনেমা কিন্তু মাইলেজ পেয়েছিল, সুপারহিট হয়েছিল। এই সিনেমাটা স্ক্রিপ্ট করেছিলেন অঞ্জন চৌধুরী এবং ওনার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে রিলিজ দিয়েছিলেন, এবং উনি এই সিনেমার প্রডিউসার ছিলেন। এই পর্যন্ত তো ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে যে একটা সময় আমরা তরুণ মজুমদার, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন বা আরও যারা সেই সমস্ত মানুষজন ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তাদের সিনেমা কিন্তু একটা সম্মানের জায়গায় ছিল। তাদের সিনেমা বলিউডে বা অন্যান্য ভাষায় কিন্তু রিমেক করা হতো। তাদের সিনেমা মানে বাংলা সিনেমা অন্য জায়গা থেকে ধার করে রিমেক করতো না। এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমি একটা সিনেমা দেখেছিলাম, যে ব্যাপারটা 1963 সালে
আমাদের মহানায়ক, মহানায়ক বলতে আমি একজনকেই বুঝি, কোথাও জোর করে মহানায়ক ঘোষণা করার মতো পাবলিক আমি নই। মহানায়ক একজনকেই মনে করি, সেটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার। উত্তম কুমারের একখানা সিনেমা আছে, যে সিনেমাতে হচ্ছে পাহাড়ি সান্যাল রয়েছে, হ্যাঁ, এবং উত্তম কুমার রয়েছে, তনুজা রয়েছে। সেই সিনেমার নাম হচ্ছে দেয়া নেয়া, 63-তে রিলিজ করেছিল, এবং এই সিনেমার প্রডিউসার ছিলেন শ্যামল মিত্র, এবং উনি এই সিনেমার মিউজিক ডিরেক্টরও ছিলেন। তো সেই সিনেমাটা আমি দেখলাম অনেক দিন আগে, বেশ কিছুদিন আগে দেখলাম। যে সিনেমাটা দেখে আমার কোথাও মনে হলো, এবং প্রত্যেকটা ফ্রেম টু ফ্রেম বলা যেতে পারে যে আমি খুব মন দিয়ে দেখলাম, যে সিনেমাটার গল্প কিন্তু এখান থেকেই ইন্সপায়ার্ড, গীত সঙ্গীত কোথাও। আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখবেন। উত্তম কুমারও সেম শিল্পপতি বাবার ছেলে, বাবার সাথে তার বনছে না, বাড়ি থেকে চলে যাচ্ছে, নিজে সে গান বাজনা ভালোবাসে, বাবা এই সমস্ত পছন্দ না, বাবার অপছন্দ, সেম এই গল্পটা গীত সঙ্গীত। এবং এই সিনেমাটার, এই যে সিনেমাটা মানে দেয়া নেয়া, এই সিনেমাটা সেই সময় মানে 63-তে রিলিজ করেছে, সেই সময় সিনেমাটা রিমেক হয়েছে, ভাবুন একবার। সেই সময় বাংলাদেশের একটা সিনেমা নায়করাজ রাজ্জাক করেছিলেন স্বরলিপি, তার বেশ কয়েক বছর পরে, এবং হিন্দিতে শক্তি সামন্তও রিমেক করেছিল। তো এবং কোথাও লেখা নেই যে এই সিনেমার রিমেক গীত সঙ্গীত। এবং গীত সঙ্গীতের আপনারা যারা গুগল সার্চ করে বা ইন্টারনেট থ্রুতে যারা এই সমস্ত দেখে ভিডিও বানান, সেখানে তারাও আপনারা দেখতে পারেন, গীত সঙ্গীতের উইকিপিডিয়াতেও আপনারা দেখতে পাবেন না যে ওই সিনেমা থেকে ইন্সপায়ার্ড। কারণ এটা কোনো অফিসিয়াল রিমেক নয় বা কপি নয়, এটা কোথাও ইন্সপায়ার্ড। অঞ্জনবাবু হয়তো পুরো গল্পটা কিন্তু নিজের মতো করে হয়তো লিখেছেন, কিন্তু ওই সিনেমাটার সাথে এই সিনেমাটা সিমিলারিটি মিল আছে। এই সিনেমাটা ওই সিনেমাটা থেকে আমার কোথাও মনে হয় ওই সিনেমাটা থেকে এই সিনেমাটা ইন্সপায়ার্ড। এবং সেই সময় দাঁড়িয়ে আরও একটা খুব উল্লেখযোগ্য সিনেমা, যেটা পরবর্তী দিনে অঞ্জন চৌধুরী বানিয়েছিলেন, এবং আর কোনো জি বাংলাতে কোনো একটা মানে গেম শোতে হরনাথ চক্রবর্তী গিয়েছিলেন, এবং সেখানে একটা ক্লিপিং দেখানো হচ্ছিল। সেই সিনেমাটা ছিল আপনজন বলে একটা সিনেমা হয়েছিল 70-এর দশকে কি 60-এর দশকে, সেই সময় তপন সিনহা মনে হয় সিনেমার ডিরেক্টর ছিলেন সম্ভবত, আমার খুব ভুল না হলে। তো সেই সিনেমাটা থেকে কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিলেন অঞ্জন চৌধুরী, এবং এই সিনেমাটা লিখেছিলেন কিন্তু সংঘর্ষ। তো সংঘর্ষটা আপনারা যখন আপনজনটা চালাবেন, সেখানে পুরোপুরি মিল পাবেন না আপনারা, কিন্তু ওই গল্পের মোড়কটা কিন্তু সেখান থেকে অনুপ্রাণিত অঞ্জনবাবু। তো এখানে কিন্তু বলার একটা জিনিসই, যে অঞ্জনবাবু কিন্তু টুকতেন, হয়তো ওখান থেকে এটা ইন্সপায়ার্ড হয়েছে, কিন্তু উনি এই সাউথের গার্বেজ বানাতেন না কোথাও, বা সেম টু সেম ফ্রেম টু ফ্রেম রিমেক করতেন না। আমি যেমন দেয়া নেওয়ার ক্ষেত্রেই ফিরে আসবো, দেয়া নেওয়াটা দেখবেন আপনারা বা গীত সঙ্গীতটা দেখবেন, সেখানে আপনারা গল্পের অনেকটা মিল খুঁজে পাবেন আপনারা, কিন্তু পুরোপুরি রিমেক নয় কিন্তু, বা পুরোপুরি কিন্তু কপি করেছেন নয়। অঞ্জনবাবুর কিন্তু মানে নিজের কলমের কিন্তু কিছু জোর ছিল, এবং দেয়া নেয়ার গানগুলো কিন্তু সেই সময় খুব জনপ্রিয়তা লাভ করে, হিট হয়। এবং গীত সঙ্গীতের গান তো আপনারা সবাই জানেন, মানে 90s-এর বেস্ট মিউজিক অ্যালবাম বলা যেতে পারে বাংলা সিনেমার ইতিহাসে। এটা নিয়ে আমার মূল আলোচনা ছিল। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে পারেন। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ ওই একটা লাইক আমাকে নেক্সট এপিসোড বানাতে কোথাও উৎসাহিত করে, ভালো লাগে কোথাও। এবং আপনারা কমেন্টস করেন দেখে সত্যিই আমার খুব ভালো লাগে। ভালো থাকুন, আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে।